তারপরে then we started with pharmacokinetics, later we finished pharmacodynamics. তো এখন আমরা আসছি ড্রাগ ডেলিভারি সিস্টেমে। ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ড্রাগ কিভাবে কাজ করে বডির উপরে, বডি কিভাবে কাজ করে ড্রাগ নিয়ে, কনভেনশনাল ওয়েতে এটা কিভাবে কাজ করে আমরা পড়েছি। আমরা ফার্মাকোকাইনেটিক্স যখন পড়েছিলাম তখন আমরা এটা বলেছি আমরা একটা ড্রাগ যদি ওরালি খাই অথবা আমরা ইনজেক্টেবল ফর্মে নেই, বিভিন্ন রুটে নেই, ultimately the drug will go to the blood. From blood টা তখন distributed হবে organ and tissue, will work and then it will be metabolized in the liver. Ultimately it will show some efficacy and it will be excreted by kidneys. এটা হচ্ছে conventional. Majority of the drugs are excreted by kidneys, কিন্তু আমরা এটা জানি যে portion of the drug can be passed through by and through feces. তাছাড়া sweat gland, breast milk এগুলোর থেকেও আমরা জানি যে ড্রাগ বের হয়ে যেতে পারে। তো সেটা হচ্ছে কনভেনশনাল ওয়ে। কিন্তু আমরা যদি ড্রাগ ডেলিভারি সিস্টেমের কথা বলি তাহলে আসলে কি মিন করি আমরা এটা? ড্রাগ ডেলিভারি সিস্টেম এবং মেইনলি একটা নভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, হোয়াট ডাজ ইট মিন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আইডিয়া আছে? শরীফুলের তো একটু থাকার কথা। না, এটা তো না, ডেলিভারি সিস্টেম এটা আলাদা। বিকজ আমরা যখন কনভেনশনাল ওয়েতে বিভিন্ন রুটের মাধ্যমে দিয়েছি সেটা তো আমি এখনই বললাম যে ড্রাগটা হচ্ছে আলটিমেটলি ব্লাডে যাবে এবং ফ্রম দি ব্লাড ইট হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড, তারপরে সে অর্গানে যাবে, কাজ করবে, তারপরে সে মেটাবলাইজড হবে। এটা হচ্ছে নর্মালি যেটা আমরা এতদিন পরে আসছি। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে নভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম অথবা ড্রাগ ডেলিভারি সিস্টেম। এটা কি জিনিস আমি বলে দিই, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স টেকনোলজি। ইঞ্জিনিয়াররা ফার্মাসি তারপরে কেমিস্ট্রির সাথে ইন কম্বিনেশন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা মেইনলি ইন কম্বিনেশন তাদের সাথে কাজ করে এই ডেলিভারি সিস্টেমটাকে ডেভেলপ করেছে। হোয়াট ইজ দ্য বেনিফিট? কেন? বিকজ আমরা চাই আমাদের ড্রাগটা কাজ করুক কিন্তু অ্যাডভার্স ইফেক্ট যাতে কম হয়। আমরা আমরা যদি ড্রাগটাকে এরকম করতে পারি যে যেই জায়গাটায় আমার অসুবিধা ঠিক সেই জায়গাটায় ড্রাগটাকে আমি ক্যারিয়ার দিয়ে ওই জায়গাটায় ড্রাগটাকে নিয়ে যাব। ধরো আমার লাঙে টিউমার হয়েছে, সো আই ডোন্ট ওয়ান্ট দ্য, এখন আমরা কি করি, আমরা কেমোথেরাপিউটিক এজেন্ট গুলো কি ব্লাডে দিচ্ছি না, মানে মুখে খাওয়ার হলে কেমো সাইটোটক্সিক যে ড্রাগ গুলো, কেমোথেরাপিউটিক যে এজেন্ট গুলো, অ্যান্টি ক্যান্সার যে ড্রাগ গুলো, সেগুলো আমরা ইদার দিচ্ছি ইনজেক্টেবল ফর্মে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে কনভেনশনাল ওয়েতে যে আলটিমেটলি আনকন্ট্রোল যে সেল ডিভিশন হচ্ছে সেটাকে অ্যারেস্ট করে এবং দেখা যায় যে নর্মাল সেলও অনেক মারা যায়। এখন আমরা যদি কোনো একটা এরকম একটা সিস্টেম বের করতে পারি, ডেভেলপ করতে পারি যে আমি ড্রাগটা শুধুমাত্র লিভারে যাবে, মানে লাঙে যাবে আর কোথাও যাবে না, বাই বাট মানে উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার আমি ড্রাগকে পাঠাবো শুধুমাত্র লাঙে, যাতে করে এফেক্টেড অর্গান হচ্ছে লাঙেই সেখানে সে মানে সেল ডিস্ট্রয়িং কাজটা করে, অ্যান্টি ক্যান্সার। তাহলে হোয়াট আর দ্য বেনিফিটস? দ্য বেনিফিটস হচ্ছে আমি যেহেতু পিন পয়েন্ট করলাম আমার পুরো শরীরে জন্য আমার ড্রাগটা যাচ্ছে না, কারণ আমার বডি ওয়েট তো ক্যালকুলেট করে দিতে হয়, তাই না? অ্যাকর্ডিং টু বডি ওয়েট আমি ডোজ নিরূপণ করি, তারপরে আমি দেই। তো আমি যদি একেবারে পিন পয়েন্ট করে দিই যে না ড্রাগটা যাবে শুধুমাত্র লাঙে, আমার অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড উইল বি লেস, আমার অ্যাডভান্স টক্সিক ইফেক্ট উইল বি লেস, অনেক লেস হবে, কারণ আমি পরিমাণটাই পাঠাচ্ছি কম। সো আমরা এক্সপেক্টেড রেজাল্ট আমরা বেশি ভালো পাবো এবং ড্রাগটা আমার কম লাগে। জেনারেলাইজ যে টক্সিসিটি, এমনিতেই সাইটোটক্সিক ড্রাগের অনেক টক্সিসিটি, তো যখন আমরা এইভাবে
ড্রাগটাকে একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেই জায়গাটায় আমার অসুবিধা, অসুস্থতা, সেই জায়গায় পাঠাবো এবং সেখানে সে কাজ করবে এবং আলটিমেটলি বের হয়ে যাবে। এটাই হচ্ছে নভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম। অনেকগুলো উপায় আমরা এটা করে থাকি, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। So this is a method of process of administering a pharmaceutical compound to achieve a therapeutic effect in humans or animals. এটা হচ্ছে ডেলিভারি। These are engineered technologies for the targeted delivery and or control release of therapeutic and control release. যতটুকু চাইবো ঠিক সেই পরিমাণ ক্যালকুলেট করে বাইরে থেকে আমি এটাকে পাঠাবো এবং আমি বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে পারবো কত ড্রপ 1 মিনিটে যাবে বা কত গ্রাম, কত মিলিগ্রাম, কত মাইক্রোগ্রাম, কত ন্যানো পার্টিকেলস গুলো ন্যানোমেট্রিক রেঞ্জে কতটুকু যাবে। এই যে এখানে বললাম ইঞ্জিনিয়ার টেকনোলজিস, এখানে কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এই জন্য বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের এখন অনেক ডিম্যান্ড, বিকজ দে স্টাডি দ্য ফিজিওলজি অফ দি সিস্টেম। হিউম্যানে অ্যানিম্যালে তারা সিস্টেমটাকে স্টাডি করে যে আচ্ছা অন দ্য ওয়ে ডাক্তারকে যে আমি দিব ক্যারিয়ার মলিকুলের মাধ্যমে, মাঝখানে তাকে কত কিছুর সাথে এনকাউন্টার হতে হবে, যেতে যেতে সে পথে না হারা যায়, যেতে যেতে যেমন আমরা পড়ে আসছি যে যখন আমরা মুখে খাই ড্রাগ, তখন ফার্স্ট পাস মেটাবলিজম আমাদেরকে ড্রাগের অনেকটা অংশ মেটাবলাইজ হয়ে যায় বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাইলে এই ড্রাগ গুলো যাতে এই ধরনের এনকাউন্টার না হয়, যেই অর্গানে যাব সেই অর্গানে যতটুকু প্রয়োজনীয়, যতটুকু অ্যামাউন্ট নিডেড, সেটাই তারা ক্যালকুলেট করে এবং ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য সেলস, টিস্যুজ, এগুলো সব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের আগের থেকে কম্পেটিবিলিটি, ড্রাগের কম্পেটিবিলিটি, ড্রাগ আসলেই এটা জায়গা করে নিতে পারবে কিনা, মানে যেতে যেতে ডিস্ট্রয় না হয়ে যায়, কম্পেটিবিলিটির একটা কোয়েশ্চেন দাঁড়ায়। তো এগুলো হচ্ছে ফার্মাসিক্স, biomedical engineer, chemist, সবাই all together, they work to have that properties. So the practice of drug delivery has changed dramatically in the last few decades. Biomedical engineers have contributed sustain. আমি already বলেছি যে তারা আমাদের understanding physiological barriers of efficient drug delivery, such as transporting the circulatory system and drug movement through the different tissues. এরা কন্টিনিউ করেছে ডেভেলপমেন্ট অফ নাম্বার অফ নিউ মোডস অফ ড্রাগ ডেলিভারি, অনেক ধরনের মোড, কোন মোডে আমি দিলে ড্রাগটা 100% এফিকেশিয়াস হবে, অ্যাটলিস্ট 90% এফিকেশিয়াস হবে, এট দ্য সেম টাইম অল্প পরিমাণে আমার লাগবে, বিকজ এটা অল থ্রু দ্য বডি সিস্টেমে কাজ করবে না। যেই জায়গাটায় সমস্যা সেই জায়গাটা যাতে ড্রাগটা আমি ডেলিভার করতে পারি ইন নিডেড অ্যামাউন্ট, এটাই হচ্ছে কাজ। Many medications have unacceptable side effect, যেটা আমরা সবসময় কনভেনশনাল যে মেথড গুলো আমরা ব্যবহার করি অনেক সাইড ইফেক্ট হয় এবং আমরা তো বলি যে ড্রাগ তো আসলে সাইড ইফেক্ট ছাড়া হবে না। Side effects limit our capability to design optimal medications for many diseases, যেমন ক্যান্সার, নিউরোডিজেনারেটিভ ডিজিজেস, যেমন ডিমেনশিয়া এবং ইনফেকশাস ডিজিজেস এর জন্য। ড্রাগ ডেলিভারি সিস্টেমস কন্ট্রোল দ্য রেট এট হুইচ এ ড্রাগ রিলিজড। হ্যাঁ, এটা তো আগে থেকে আমি ক্যালকুলেট করবো যে কতটুকু পরিমাণে ইন ইউনিট টাইম ড্রাগটা ডেলিভার হবে টু দ্য সাসপেক্টেড অর্গান বা ডিজিজড অর্গান যেখানে আমি টার্গেট করেছি। The goal of all sophisticated drug delivery systems, therefore, is to develop medications, in fact, intact to specifically target parts of the body through a medium that can control the drug therapy's administration by means of either a physiologic or a chemical trigger. একটা কেমিক্যাল বা মানে ফিজিওলজিক্যাল ট্রিগার থাকবে যার মাধ্যমে আমরা ড্রাগটাকে কার্যকর অবস্থায় নিতে পারবো। Clinicians historically attempted to direct the interventions to areas of disease or areas at risk for disease. Depending on the medication, the way it is delivered, and how our bodies respond, the side effects sometimes occur. These side effects can vary greatly, মানে অনেক এক একজনের এক এক রকম সাইড ইফেক্ট হয়।
সিভিয়ারিটি অনেক রকম হয়, একজন মানুষের হয়তো তেমনটা ইম্প্যাক্ট হচ্ছে না, আবার আরেকজন মানুষের খুবই সিভিয়ারলি ইম্প্যাক্ট হচ্ছে, সো এটা ভ্যারি করে। ফর এক্সাম্পল অ্যান ওরাল ড্রাগ ফর সিজনাল অ্যালার্জিস, আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিই অ্যালার্জিতে। সিজনাল অ্যালার্জি যখন হলো সামার বা উইন্টার শুরু হলো, বিশেষ করে শীত প্রধান দেশে, আবার গরমের সময় যখন অনেক পোলেন উড়ে যায়, পোলেন অ্যালার্জির জন্য অনেক হয়। তো এখন আমরা বেশিরভাগই অ্যান্টিহিস্টামিন ড্রাগ, দিস আর জেনারেলাইজড ড্রাগ, অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিলে অ্যালার্জির জন্য, তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেশেন্ট বা বেশিরভাগ মানুষ যারা ব্যবহার করছে তাদের আনওয়ান্টেড ড্রাউজিনেস হচ্ছে, মানে ঘুম চলে আসতেছে, ক্লাসে আসবে স্টুডেন্ট বা অফিসে যাবে এমপ্লয়ি, দেখা যাচ্ছে সে তার মানে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেয়ে আসছে এবং সে ঝিমাচ্ছে, বিকজ দিস আর আনওয়ান্টেড, বাট এটা হ্যাপেন্স। আবার অনেক সময় হয় না যে স্টমাক আপসেট হয়, ইরিটেট করছে স্টমাককে, স্টমাকের অ্যাসিড ওই ড্রাগটা পাওয়ার পরে সে এটাকে ভাঙচুর করে দিচ্ছে, এবং আমাদের যে মিউকাস প্রোটেক্টিভ লেয়ার্স আছে স্টমাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আমার পেটে ব্যথা করছে। সো দিস আর দি আনওয়ান্টেড ইফেক্টস দ্যাট উই ডোন্ট ওয়ান্ট। তো এখানে আমাদের এই ড্রাগ ডেলিভারি সিস্টেম ক্যান হেল্প আস। So administering drug locally rather than systemically is a common way to decrease the side effects. A typical use on the skin antibacterial ointment for a localized infection or a cortisone injection of a painful joint can avoid some of the systemic side effects of these drugs. হ্যাঁ, আমরা দেখি না যে আহ, এত ব্যথা, জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, তখন আমরা দেখি যে পেশেন্টদেরকে লোকালি ইন্ট্রাআর্টিকুলারলি মানে জয়েন্টের ভিতরে আমরা পেইন কিলার, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ দিয়ে দিচ্ছি, তাহলে এটা মোটামুটি লোকাল ইফেক্ট হলো, কেন ঠিক যেই জায়গায় আমার অসুবিধা সেই জায়গায় ড্রাগটা দিয়ে কাজ করছে। অথবা সেই জন্য আমি কর্টিসন ইনজেকশন দিয়ে সাইড ইফেক্ট অ্যাভয়েড করতে পারি, কারণ আমরা জানি যে স্টিরয়েড ড্রাগের অনেক অনেক সাইড ইফেক্ট। আবার চামড়ায় আমরা দেখা যাচ্ছে যে কোনো লিশন আছে, কার্বনকল অথবা ফার্নকুল টাইপের হয়েছে, বা ধরো কোনো কিছু বাইটের জন্য তোমার খুবই মানে চামড়া ছড়ে দিয়ে অনেকখানি লিশন দেখা যাচ্ছে, চুলকাতে চুলকাতে ওই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, ইদেমা। তো সেই ক্ষেত্রে আমরা অয়েনমেন্ট লোকালি ব্যবহার করি। সো লোকাল যে অয়েনমেন্টটা ব্যবহার করছি, এইটা হচ্ছে আমাদের ড্রাগ ডেলিভারি সিস্টেমের একটা অন্যতম উপায়। যেমন আমরা লোকালি ব্যবহার করছি অয়েনমেন্ট, লোকালি ব্যবহার করছি ক্রিম, এটা তো থ্রু সিস্টেম স্ট্রিয়াটাম কর্নিয়া এপিডার্মিস, চামড়ার নিচে দিয়ে যে সে আমার ওই জায়গাটাই লোকালি আমাকে ইফেক্ট দিচ্ছে, ইট ইজ নট গোয়িং টু দি general systemic system. So these are the examples. So এগুলো হচ্ছে ছবি, আমরা আসবো এগুলোতে। So এখন আমরা আসি ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি সিস্টেম। ট্রান্সডার্মাল, ট্রান্স মানে থ্রু, ডার্মাল মানে ডার্মিস, ডার্মিসের চামড়ার ভিতর দিয়ে আমরা যে ড্রাগ গুলো ডেলিভার করি, এদেরকেই আমরা বলি ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেম। এগুলো হচ্ছে সেলফ কন্টেইনড ডিসক্রিট ডোজেস ফর্মস which when applied to the intact skin deliver drugs through the skin at a controlled rate to the systemic circulation. Systemic circulation এ অনেক সময় এটা যেতে পারে at a controlled rate, যেই রোটে আমি হিসাব করে বের করবো। এদের অ্যাডভান্টেজ হচ্ছে ট্রান্সডার্মাল মেডিকেশন delivers a steady infusion of a drug over extended period of time. এটা আমাদের ক্যালকুলেটেড, ট্রান্সডার্মাল ডেলিভারিতে আমরা হিসাব করে দেই এতটা সময় ধরে ড্রাগটা কাজ করবে, এইভাবেই ক্যালকুলেট করে দেওয়া হয়। অ্যাডভার্স ইফেক্টস হতে পারে অথবা থেরাপিউটিক ফেলিওর হতে পারে, ইন্টারমিটেন্ট ডোজিং ক্যান অলসো হতে পারে, উইথ ইন্টারমিটেন্ট ডোজিং ক্যান অলসো বি অ্যাভয়েডেড। আমরা একটা সার্টেন টাইমের জন্য এটাকে দিলাম, কিন্তু তার মাঝখানে যদি আবার ইন্টারমিডিয়েট একটা আরেকটা ডোজ দিয়ে দেয়, তখন সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন থ্রু স্ট্রিয়াটাম কর্নিয়া এটা বেশি অ্যাবজর্ব হয়ে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডে চলে যেতে পারে, and there may be side effects. So ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি আমাদেরকে থেরাপিউটিক ভ্যালু অনেক ড্রাগের থেরাপিউটিক ভ্যালুকে বাড়া দিতে পারে এবং অ্যাভয়েড করে প্রবলেম যেটা অ্যাসোসিয়েট উইথ ড্রাগ। যেমন আমি যদি চামড়ার নিচে দিয়ে দিই, তাহলে আমার জিআইটি ট্রাক্টে ইরিটেশন হবে না, জিআই ট্রাক্ট আমি অ্যাভয়েডই করলাম, আমি জিআইটি কে বাইপাস করলাম।
লোকাল অ্যাবজর্পশন, তারপরে লো অ্যাবজর্পশন। আমি এই ড্রাগটাকে যদি হিসাব করে দেই, আমি অবশ্যই এটার পরিমাণটা অনেক লো করব, বিকজ আমি জানি যে এটা সিস্টেমিক সার্কুলেশনে একটা কন্ট্রোল রেটে এটা অ্যাবজর্ব হবে এবং কতটুকু প্রয়োজন সেইটুকুই আমি ক্যালকুলেট করে দিতে পারবো। তাহলে আমার অ্যাবজর্পশন যেটা হবে সেটা হবে লো। ডিকম্পোজিশন ডিউ টু হেপাটিক ফাস্ট পাস হবে না, বিকজ আমি তো মুখে দিচ্ছি না। ফাস্ট পাস মেটাবলিজম তো তখনই হয় যখন আমরা কোন রুটে দেই ড্রাগ, অনলি ওরাল রুটে। ওরালি। হ্যাঁ, তা আমরা তো ওরালি দিচ্ছি না, আমরা দিচ্ছি লোকালি। তাহলে এইটা আমরা অ্যাভয়েড করছি। ফর্মেশন অফ মেটাবলাইট দ্যাট অফ দ্য সাইড ইফেক্টস, কোনো মেটাবলাইট তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নাই। শর্ট হাফ লাইফ, নেসেসিয়েটিং ফ্রিকুয়েন্ট ডোজিং এক্সেট্রা, মানে ফ্রিকুয়েন্ট ডোজিংটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। সে আবার ট্রান্সডার্মাল ডেলিভারির সুবিধাটা হচ্ছে ইট ইজ পসিবল আমি নিজে নিজেই নিজেরটা দিতে পারি। আমাদের অনেক সময় হয় না যে কনভেনশনাল ড্রাগ ডেলিভারি সিস্টেম আমরা বলি যে আরে আমার ইঞ্জেকশন দিতে আমি তো পারবো না, আমাকে তো হায়ার করতে হবে সিস্টার বা ব্রাদার যে এসে আমাকে ইঞ্জেকশন দিবে। এটা আবার আমি যদি ভাবি যে বয়স্ক লোক আমার বাসায়, তাকে সকালবেলা ট্যাবলেট খেতে হবে, ভুলে যায়, তখন আমার এইড লাগে যে আর একজন কাউকে বলে রাখতে হয় যে ওষুধটা খাইয়ে দিও। কিন্তু ট্রান্সডার্মাল ডেলিভারি ড্রাগের বেলায় এটা এত সোজা যে এটা একটা ট্রান্সডার্মাল প্যাচ হিসাবে ব্যবহার করা হয়। তোমরা হয়তো দেখেছো অনেক সময় মানুষ কপালে লাগায়, হাতে লাগায় প্যাচ, অ্যাডহেসিভ প্লাস্ট দিয়ে প্যাচটা ওষুধের সাথে থাকে। সো ইউ ওপেন দ্য অ্যাডহেসিভ প্লাস্ট and you just put on your hand বা পা, চামড়ার উপরে লাগাও ড্রাগ। আর সবচেয়ে আরামদায়ক ব্যাপার হচ্ছে ধরো তুমি একটা এক্সপোজ জায়গাতে লাগিয়েছো, কিন্তু তোমার এখন বাইরে যেতে হবে, সো ইউ জাস্ট টেক ইট অফ। তুমি নিয়ে যেয়ে এটাকে, এখন তোমার অফিসে যেতে হবে, আচ্ছা আমি সারাদিন তো এটাকে ব্যবহার করতে পারছি না, আই নিড টু টেক ইট অফ, এবং এনি টাইম ইউ ক্যান টেক ইট অফ। কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? ড্রাগের কিছু ডিজায়ারেবল ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ পেনিট্রেশন করার জন্য লাগবে থ্রু স্ট্রাটাম কর্নিয়া। আর আবার আরেকটা মানে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ কে কমপ্লাই করতে হবে, যেহেতু সেই মানে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছু প্রপার্টিজ লাগবে, যেটা কমপ্লাই না করলে ড্রাগটা আমি বানাতে পারবো না। আবার ড্রাগের ডোজ যদি আমার ড্রাগের ডোজটা একটু কম হতে হবে, ধরো 10 মিলিগ্রাম পার ডে, দিস ইজ দ্য হাইয়েস্ট ডোজ দ্যাট আই ক্যান অ্যাপ্লাই 24 ঘন্টায়। সো আমার এখন ধরো আমরা ট্রান্সডার্মাল ড্রাগ ডেলিভারি কাদেরই দিতে পারি, বেশি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতে পারি ওন পেশেন্টদের যারা পুড়ে গেছে, মানে বার্ন পেশেন্টদের, ওদের আমরা দিতে পারি। কিন্তু দেখা যাবে যে এত পার্সেন্টেজ বার্ন, তার লাগবে 100 মিলিগ্রাম পার ডে। সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি না। অন্যান্য ক্ষেত্রে সামান্য পোড়া, সামান্য হাতে সমস্যা, মানে কোনো একটা ইনফেকশন, দেন ইউ ক্যান ইউজ। আমাদের বলা হয় 10 মিলিগ্রামের উপরে তো দিতেই পারবো না। আবার 5 মিলিগ্রাম পার ডে এটা হচ্ছে প্রেফারেবল ডোজ। তার মানে এটা একটা বড় বার আমার জন্য, যে আমি ট্রান্সডার্মাল ডেলিভারি, আমার যদি একটা মানুষ জায়ান্ট ফিগার, তার বিএমআই বেশি, তার জন্য আমার লোকাল যদি আমি ট্রান্সডার্মাল, তার হয়তো অ্যাভারেজ 70 কেজির চেয়ে, যার ওজন 120 কেজি, তার বিএমআই বেশি, তার প্রয়োজন নিতে হবে বেশি। তো সেই ক্ষেত্রে আমি এই ট্রান্সডার্মাল ডেলিভারি ড্রাগটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 10 মিলিগ্রামের বেশি হলে আমি দিতে পারবো না। আর আমাকে বলেও দেওয়া হচ্ছে প্রেফার্ড ডোজ ইজ 5 মিলিগ্রাম পার ডে। স্কিন ইরিটেশন অর কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ডিউ টু, আবার দেখা যাচ্ছে যে খুবই তো নাচতে নাচতে আমি নিলাম, মুখে খেতে হবে না, ইঞ্জেকশন না, আমি নিলাম, দেখা গেল যে আমার ইরিটেশন হচ্ছে, কন্ট্যাক্ট মানে এই যে লাগালাম, যে অ্যাডহেসিভ প্লাস্টের মাধ্যমে এটাকে লাগালাম, তো আমার কন্টাক্ট ডার্মাটাইটিস, প্রচন্ড ইরিটেশন, চুলকাচ্ছে, আমার জ্বলে যাচ্ছে, মরলাম রে গেলাম রে, পেশেন্ট চিল্লি শুরু করছো। দিস মে হ্যাপেন, পারফেক্ট, এটা ভ্যারি করে পারসন টু পারসন। তারপরে হলো ডিউ টু ড্রাগের এক্সপিরিয়েন্স এবং এনহান্সার্স অফ ড্রাগ ইউজ টু ইনক্রিজ দ্য পারকিউটেনিয়াস। আমাদের তো টার্গেটই থাকে ট্রান্সডার্মাল ডেলিভারি, যে আমরা চামড়ার নিচ দিয়ে যেতে অ্যাবজর্ব হয়ে যেন যেতে পারে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট ব্যবহার করা হবে, তো সেগুলোর আবার ঝামেলা হতে পারে।
Clinical need is another area that has to be examined carefully before a decision is made to develop a transdermal. একটা transdermal প্রোডাক্ট করার জন্য আমাদের আসলে কত পেশেন্ট পাবো এই কেসে সেটাও আমাকে ক্যালকুলেট করতে হয়। আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আমি আমার ডান হাতে আমি গতকালকে নিয়েছি 5 মিলিগ্রাম পার ডে যেটা ডোজ সেটাই নিয়েছি। অ্যাবজর্পশন ছিল আমার 95%। আবার আমি আমার অল্টার করে দিচ্ছি, আমি আজকে বাঁ হাতে নিচ্ছি, দেখা যাচ্ছে বাঁ হাতে অ্যাবজর্পশন 80% বা 60-70%। নট টকিং অ্যাবাউট দ্যাট, ডিফারেন্ট পার্সনের ডিফারেন্ট তো হবেই। আমার একরকম হবে অ্যাবজর্পশন, আমার দুই হাতেই দুই রকম বা দুই পায়ে দুই রকম। আর নট টকিং অ্যাবাউট ডোজ, যে শরীফুলকে দিলাম শরীফুলের অ্যাবজর্পশন একরকম হলো, মোরাদকে দিলাম মোরাদের হলো আরেক রকম। তো এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। সো কাইনেটিক্স আমরা এখন না পড়ি, দিস আর হার্ডকোর। এটা হচ্ছে স্ট্রিয়াটাম কর্নিয়াম দিয়ে এটা যায়, পেনিট্রেশন হয়, আপটেক বাই দ্য ড্রাগ বাই ক্যাপিলারি নেটওয়ার্ক ইন দ্য নরমাল ক্যাপিলারি লেয়ার, এটা আপটেক হয়। আর বিভিন্ন সিনথেটিক পলিমার ম্যাট্রিক্স দিয়ে বানানো হয় ইত্যাদি। পারমিশন এনহান্সার অ্যাডিটিভ হিসেবে দেওয়া হয়। সো অ্যাপ্রোচেস হচ্ছে আমরা সাধারণত অয়েন্টমেন্টে নাইট্রোগ্লিসারিন রিলিজিং ট্রান্সডার্মাল সিস্টেম, নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। অ্যাডহেসিভ ডিসপার্সিবল জিনিসও থাকে, অ্যাডহেসিভ যেটা অ্যাডহেশন করে লাগায় দেয়। ওকে, অকুলার ড্রাগ ডেলিভারি সিস্টেম, অকুলার ড্রাগ যেটা যে ড্রাগটা আমরা ডেলিভার করি চোখে, তাই না? চোখে কেন করবো? ইমপ্রুভ অকুলার কন্ট্যাক্ট, এনহান্সিং কর্নিয়াল পার্মিয়াবিলিটি এবং এনহান্সিং সাইট স্পেসিফিসিটি। তো আমরা অনেকগুলো সিস্টেমের মাধ্যমে অকুলারে দিতে পারি, যেমন অকিউসার সিস্টেম এবং কন্টাক্ট লেন্স। তোমরা কি এতদিন জেনে আসছো যে কন্টাক্ট লেন্স যেটা আমরা ব্যবহার করি ফর বিউটিফিকেশন, তাই না? আজকে আমি নীল শাড়ি পরবো, আমি আমার চোখ নীল বানাবো, তাই না? বা আমি আজকে সবুজ ড্রেস পরবো, সবুজ রঙের কন্টাক্ট লেন্স পরবো। বা you should know that contact lens can be used as drug delivery in the ophthalmologic ocular system. So, ocular system, it is programmed to release pilocarpine at constant rate of 20 or 40 microgram per hour around the clock for 7 days for the treatment of glaucoma. এখন আমি বলেছি গ্লুকোমা এমন একটা অসুখ, গ্লুকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যায়, পেশেন্টরা বুঝেও না, নোটিফাইও করে না, কোনো ব্যথা নাই, কিছু নাই, কিন্তু এটার কনসিকুয়েন্স খুব খারাপ। Why? Because untreated glaucoma can end up with blindness because optical nerve atrophy হয়ে যায়। সো কারো যদি গ্লুকোমা ধরা পড়ে তাকে পিরিয়ডিক্যালি ডাক্তারের কাছে যেতে হয়, ইন্ট্রাঅকুলার প্রেশারটা মাপতে হয় এবং তাকে প্রেশারটা যদি না বাড়ে তাকে এই ধরনের ড্রাগ নিতে হয়, পাইলোকর্পিন টাইপের। এখন আমার প্রত্যেক দিন নিতে হয়, 2 বেলা 2 বার 2 চোখে। সো এর মডারেশন না। সো ইফ আই মেক অ্যান অকুলার ড্রাগ ডেলিভারি, যে আমি হিসাব করে দিলাম 7 দিনে কতটুকু লাগবে, একবার আমি ইনসার্ট করব, একবার আমি দিব এবং এটা আমার 7 দিন ধরে মেনটেন করবে। গুড, ইটস ভেরি গুড, তাই না? তো কন্টাক্ট লেন্স অকুলার সিস্টেম এটা করতে পারে এবং কন্টাক্ট লেন্স। তারপরে আমরা অপথ্যালমোলজি যে ক্যাটারাক্ট অপারেশনে পরে অনেক ধরনের আমাদের ড্রপ দিতে হয়, তো সেগুলো আমরা অকুলার সিস্টেমের মাধ্যমে দিতে পারি। পেশেন্টের এটা হেল্প হয়, আরেকজন হায়ার করতে হয় না যে আরেকজন মানুষকে বললাম এই 2 ঘন্টা পর পর 2 চোখে ড্রপ দিতে হবে, ওটা দিতে হবে 6 ঘন্টা পর পর, লাইক সো উই ক্যান ডু ইট বাই অকুলার সিস্টেম, হিসাব করে 7 দিনের জন্য 5 দিনের জন্য as it is needed. So contact lens, it is therapeutic soft lenses are often used to aid corneal wound healing. বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের কর্নিয়াল wound হয়, তাকে হিল করতে। কর্নিয়া তো ছিল না, কর্নিয়াটা ছিঁড়ে যায়, খুবই আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টদের এটা খুবই হয়। তো সেই জন্য কর্নিয়া মানে চোখের চিকিৎসা ডায়াবেটিক রোগীদের একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তাদের চোখের চিকিৎসা মানে মাস্ট, 3 মাস পর পর তাদের এগুলো দেখাতে হয়, আদারওয়াইজ দে উইল হ্যাভ প্রবলেম। তো কন্টাক্ট লেন্সের মধ্যে আমরা মেডিকেশন দিয়ে দিতে পারি, এবার কর্নিয়াল উন্ডকে হেল করতে সাহায্য করে এবং অনেক সময় কর্নিয়া আলসার হয়, থিন হয়ে যায় কর্নিয়া, তখন এগুলো এটার সাথে আমরা শুধুমাত্র বিউটিফিকেশনের জন্য না,
এরোডিবল ইনসার্ট থাকে, কর্নিয়াল কোলাজেন শিল্ড থাকে, এগুলোর মাধ্যমে আমরা দিতে পারি। তারপরে ড্রাগ ডেলিভারি সিস্টেম হচ্ছে বাক্কাল ড্রাগ ডেলিভারি। বাক্কাল মিউকোজা আমাদের গালের ভিতরে আছে, তোমরা আজকে পড়ার পরে একটু দেখে নিও যে আমাদের গালে জালের মতো বিছানো নেট ওয়ার্ক আছে ভেসেলস এর। আমরা যদি গালে অ্যাডহেসিভ প্লাস্টের মাধ্যমে গালে ড্রাগ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা থেকে লোকালি অ্যাবজর্ব হয়ে যেতে পারে ড্রাগটা বাই পাসিং দ্য সিস্টেমিক অ্যাবজর্পশন। তো এইরকম ভাবে ড্রাগ বাক্কাল ড্রাগ ডেলিভারি সিস্টেম আমরা অনেক ধরনের বাক্কাল মিউজকে কেন্দ্র করে অনেক ধরনের গালে লাগাই দিই, আঙ্গুল দিয়ে জোরে এখানে ঠেসে ধরি, এটা এটা লেগে যায় অ্যাডহেসিভ প্লাস্টের মাধ্যমে, এবং it can be used very well. অনেক ধরনের পেপটাইড, তারপরে প্রোটিন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যখন অনেক বিভিন্ন ধরনের পেপটাইড আমরা দিতে পারি। পেপটাইড আমরা মুখে দিতে পারি না, পেপটাইড ড্রাগ, বিকজ ইট ইজ ডাইজেস্টেড বাই দ্য স্টমাক জুস। তো সেই জন্য আমরা বাক্কালকে যদি দিয়ে দিই, বাক্কাল মিউকোজাতে এটা দিতে পারবো এই ধরনের ড্রাগ। ওরে বাবা, হ্যালো মুন্নি, আমি না ক্লাসে আছি, আমি পরে কল ব্যাক করছি। ওকে, আচ্ছা। বাক্কাল মিউকোজা, দা বাক্কাল ক্যাভিটি, এটা তো বললাম। তো আমাদের ফিউচার হচ্ছে অনেক ভালো এটা, বাক্কাল বাক্য অ্যাডহেসিভ ডোসেজ ফর্ম তৈরি করার জন্য, এবং বিভিন্ন ধরনের পার্মিয়াবিলিটি এনহান্সার লাগবে, যে কত পরিমাণ আমি আসলে দিতে। এই জন্য আসলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়াররা, ফিজিওলজিস্ট এইসব নিয়ে কাজ করে। সো দে আর রেডিলি লোকাল ইন দ্য রোলার ক্যাভিটি। তিনটা ডিজায়ারেবল ফিচার আছে। ওকে, পিএইচ ফ্যাক্টর, অ্যাপ্লাই, এগুলো অনেক কিছু এটার মধ্যে গণনা করতে হয়। এখন আমরা আসি পরের ড্রাগ ডেলিভারি সিস্টেম, যেটা হচ্ছে লাইপোসোম। এখানে কি দেখা যাচ্ছে, নর্মাল ফটো অফ এ লাইপোসোম। এটা হলো স্ফেরিক্যাল ভেসেল, গোলাকৃতি ভেসেল, ভেসিকলস উইথ এ ফসফোলিপিড বাইলেয়ার। এই যে এই দুইটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, আর দিস আর বাইলেয়ার, এবং এটার যে হাইড্রোফোবিক একটা লেয়ার আছে এই জায়গাটায়। এই দুইটা হচ্ছে হাইড্রোফিলিক ফসফো মানে লিপিড, এটা হলো হাইড্রোফোবিক, পানি করতে দেয় না, আর হাইড্রোফিলিক পানিকে আকর্ষণ করে, হাইড্রোফোবিক পানি ভয় পায়। সো এটি কোথায় আমরা ড্রাগটা দিব? এই যে নীলাভ জলরাশির মতো মনে হচ্ছে, এখানে আমরা ড্রাগ দিতে পারি। আবার ইন্টারক্যালেট করতে পারি এই জায়গাটা, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম এটা আমরা করি। সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি, যে লিপিড বাইলেয়ার আছে, এই জন্য আমাদের জানা না। লাইপোসোমস হচ্ছে simple microscopic vesicles in which an aqueous volume is entirely enclosed by a membrane composed of lipid molecules, যেটা আমরা দেখিয়েছি। লিপিড মলিকিউল এটা হচ্ছে এনক্যাপসুলেটেড একটা ওয়াটার লেয়ার। So the drug molecules can either be encapsulated, ওই যে নীলাভ জায়গাটাই দিতে পারি, অথবা intercalated into the lipid belt, যেটা আমি বলেছি। Amphipathic molecules are used to form liposomes. বিভিন্ন ধরনের অ্যাম্ফিপ্যাথিক মানে হচ্ছে যে ধরনের ড্রাগের মলিকিউল গুলো হচ্ছে, তোমরা জানো অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল কারা? জানার তো কথা, কেমিস্ট্রি পড়ো না? নাইদার অ্যাসিড নর বেস, তারা হচ্ছে অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল, নিউট্রাল। সো এগুলো লাইপোসোম তৈরির জন্য আমরা অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল লাগাই। এদের উদাহরণ হচ্ছে লেসিটিন, ফসফোডিটাল ডাইগ্লাইসেরল, এরা। এক্সাক্ট লোকেশন অফ ড্রাগ উইল ডিপেন্ড ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ উপরে। আর আমাদের স্ট্যান্ডার্ড কম্পোজিশন কিন্তু এখন আমরা জানি লাইপোসোমের। এটা হচ্ছে আমরা দেই এগ লেসিটিন ইস টু কোলেস্টেরল ইস টু ফসফোডিটাল গ্লাইসেরল ইন মোলার রেশিও 0.9:1:0.1। কেন এটা হচ্ছে লাইপোসোম? বিকজ আমরা যদি কনস্টিটিউশন মানে এদের কম্পোজিশনটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে মোলার রেশিওতে কোলেস্টেরল, তারপরে থাকে এগ লেসিটিন, ইট ইজ অলসো রিচ ইন কোলেস্টেরল, আর সবচেয়ে কম থাকে হচ্ছে ফসফোডিটাইল গ্লাইসেরল। তাহলে এগ লেসিটিন ইস টু কোলেস্টেরল ইস টু ফসফোডিটাইল গ্লাইসেরল হচ্ছে 0.1, মোলার রেশিও 0.1 is to 0.1. These lipids can be stored either as solids or inorganic solution at -20 or -70. রেঞ্জটা হচ্ছে অনেক বেশি, -20 থেকে -70 আমরা রাখতে পারি সলিড হিসাবে, অথবা ইনঅর্গানিক সলিউশন, যাতে অক্সিডেশন থেকে রক্ষা করতে পারি। কোথায় কোথায় ব্যবহার করতে পারি? চিলেশন থেরাপি ফর হেভি মেটাল পয়জনিং, এনজাইম রিপ্লেসমেন্টে ব্যবহার করতে পারি, ডায়াগনোজিং অফ ইমেজিং অফ টিউমার্স,
cosmetics, study of membranes, etc. So why like use liposome drug targeting? Inactive যদি হয় unmodified liposomes gather in specific tissues, বিশেষ করে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। আর যদি অ্যাক্টিভ হয় alter liposome surface with ligand, যেমন অ্যান্টিবডির সাথে এটা চেঞ্জ করতে পারে এনজাইম কে, এদের প্রপার্টিজ গুলো they can change protein, sugars, etc. They can alter সারফেস অফ দি লাইপোসোম বিভিন্ন ধরনের অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, এনজাইমের সাথে বাইন্ড করে এবং প্রোটিনের সাথে বাইন্ড করে। ফিজিক্যাল টেম্পারেচার ও পিএইচ সেন্সিটিভ লাইপোসোম হতে পারে। 37°C হয়তো আমরা দিলাম, অথবা পিএইচ অ্যাসিডিক, বেসিক, হোয়াট এভার, ডিপেন্ডিং অন দা ড্রাগ। এই ড্রাগটা আমি পাঠাচ্ছি এবং ডাইরেক্টলি সাইট এই জায়গাটায় আমরা পাঠাতে পারি। ফার্মাকোকাইনেটিক্স অফেন ফার্মাকোকাইনেটিক প্রপার্টিস হচ্ছে, এবার এত উঁচাই উঠে গেছে কেন, এফিকাসি এত উঁচাই উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? ফার্মাকোকাইনেটিক এফিকাসি এন্ড টক্সিসিটি দেখি কি কি, যেমন চেঞ্জেস দ্য অ্যাবজর্পশন এন্ড বায়োডিস্ট্রিবিউশন, ডেলিভার ড্রাগ ইন ডিজায়ার্ড ফর্ম, যে কোনো ফর্মে, আমি যে ফর্মে চাই সেই ফর্মে এটা ডিজাইন করে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, টিবি যেমন টুবারকুলোসিস আমরা ব্যবহার করতে পারি। প্রোটেকশন, ডিক্রিজ হার্মফুল সাইড ইফেক্টস, প্রোটেক্ট করতে পারে। এবং চেঞ্জ ওয়্যার দ্য ড্রাগ ইন দ্য বডি, এবং প্রোটেক্টস ড্রাগ ফ্রম রিলিজ। কোথায় করবে ড্রাগ লাইপোসোম রিলিজ হচ্ছে, ইট অ্যাফেক্টস দ্য টাইম ইন উইচ দ্য ড্রাগ ইজ রিলিজড। তারপরে প্রলং টাইম করতে পারে, ইনক্রিজ ডিউরেশন অফ অ্যাকশন অ্যান্ড ডিক্রিজ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন কমাবো, অল্প পরিমাণে দিয়ে এর ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারবি, কারণ এটা বাইরে আমি ক্যালকুলেট করে এটাকে পাঠাচ্ছি হাউ মাচ ড্রাগ ইজ নিডেড অ্যাজ লাইপোসোম। ডিপেন্ডেন্ট অন ড্রাগ অ্যান্ড লাইপোসোম প্রপার্টিস, লাইপোসোম কম্পোজিশন, পিএইচ, অসমোটিক গ্রেডিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। সো আমরা দেখি কিভাবে এটা কাজ করে। দেখো এটা হচ্ছে লাইপোসোম, এ আসলো, এসে সেল মেমব্রেনে অ্যাটাচ হলো, তারপরে সে পেনিট্রেট করলো, তারপরে সে এইখানে সেকেন্ড হচ্ছে অ্যাটাচড হলো, সে পেনিট্রেট করলো, সে কাজ করলো এবং আবার ইন্টারঅ্যাক্টিভিটি বেরিয়ে গেল। ইট ইজ দ্য মোডস অফ লাইপোসোম এবং সেলের ইন্টারাকশন। অনেক ধরনের আছে লাইপোসোম, কনভেনশনাল, সার্কুলেটিং, ইমিউনো এন্ড ক্যাটায়নিক। ক্যাটায়নিক মানে চার্জ আছে, আইদার প্লাস অর মাইনাস। দিস আর দি কনভেনশনাল কম্পোজিশন। লাইপোসোম আমাদের হেল্প করে কি করতে, থেরাপিউটিক ইনডেক্স কে ইমপ্রুভ করতে সাহায্য করে। আমরা গত টিআই থেরাপিউটিক ইনডেক্স এর কথা আমরা বলেছিলাম। থেরাপিউটিক ইনডেক্স যদি ন্যারো হয় তাহলে আমাদের জন্য ভয় যে ড্রাগটা খুবই অল্পতেই হয়তো হার্মফুল ইফেক্ট করবে। টিআই যত বেশি হয় তত আমাদের ভালো। লাইপোসোম আমাদেরকে হেল্প করে ইনক্রিজ দ্য টিআই। কাস্টম ডিজাইন হচ্ছে মানে র্যাপিড মেটাবলাইজ হতে পারে, আনফেভারেবল ফার্মাকোকাইনেটিক্স দিয়ে থেরাপিউটিক উন্নত করে, এবং লো সলিবিলিটি, ল্যাক অফ স্টেবিলিটি, এগুলোকে তারা দূর করতে পারে, এবং এটা ইরিটেশনকেও দূর করতে পারে। কাস্টম ডিজাইন আমি লিপিড কন্টেন্টের উপর ভ্যারিয়েশন করে, যে কোনো মানে কিরকম আমার চাহিদা, কোন জায়গায় কি টিস্যু কোন জায়গায় এটাকে দিব সেটার উপর ডিপেন্ড করে আমি কাস্টম ডিজাইন করতে পারি অ্যাকর্ডিং লিপিড কন্টেন্ট, সাইজ এন্ড সারফেস চার্জ। ওই যে আমরা সারফেস চার্জেরও তো দেখলাম প্লাস মাইনাস। তো আমরা মেথড অফ প্রিপারেশন, তো আমি যেখানে করব আমি কাস্টমাইজড করতে পারবো। কারেন্ট লিপোসোমাল ড্রাগ কোথায় কোথায় ব্যবহার করছি আমরা? টাইপ অফ এজেন্ট যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, মেথোট্রেক্সাম, সিসপ্লাটিন, তারপরে এপিরবিসিন, এগুলো ড্রাগ এখন যেগুলো স্টার সেগুলো হচ্ছে চলতেছে এখন হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল যেমন ট্রাইক্লোসিন, ক্লিন্ডামাইসিন, হাইড্রোক্লোরাইড। ক্লিন্ডামাইসিন আমাদের দেশে কনভেনশনাল আমরা ব্যবহার করি, ইট ইজ অ্যাজ এ লাইপোসোম বিং ইউজড। অ্যান্টিভাইরাল, ডিএনএ ম্যাটেরিয়াল এনজাইমস যেমন এজএটি, সিডিএনএ, সিএফটিআর। সিএফটিআর হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে বিভিন্ন ইউএসএ তে। তারপরে রেডিও নিউক্লিওটাইড, হেক্সোসামিনিডেজ এ এবং গ্লুকো সেরেব্রোসিডেজ এবং পারক্সিডেজ। তারপরে ভ্যাকসিন TC99, অ্যাম্ফোটেরিসিন বি। অ্যাম্ফোটেরিসিন বি আমরা এটা, দিস ইজ এন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এটাকে আমরা বহুল ব্যবহার করে থাকি ফর দ্য ট্রিটমেন্ট অফ
ফাঙ্গাল ইনফেকশন খুবই। তারপরে হচ্ছে ম্যালেরিয়া, মেরোজাইট, ম্যালেরিয়া, এগুলোর জন্য আমাদের হচ্ছে এই ড্রাগগুলো প্রিপারেশন হচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা এই লাইপোসোম গুলো পাইনি। পাশের দেশে ইন্ডিয়াতে ন্যানো পার্টিকেলস, ন্যানো লাইসোমস এগুলো ব্যবহার হচ্ছে, লাইপোসোমও ব্যবহার করছে, কিন্তু আমাদের দেশে এখন ওকে ওকে। তারপরে লাইপোসোমস ইজ ড্রাগ ক্যারিয়ার্স। ওকে, আমরা এটা বাদ দিই। এত কোথায় কোথায় অ্যাপ্লাই করি? Targeting the drug to site of action because of being biodegradable and identical to biological membrane মতো, can be able to produce localized drug effect, enhance drug uptake and cell liposome irritation. Liposomes are carriers for vaccines, আমরা এটা খুব বেশি মূল ব্যবহার হচ্ছে। তারপরে যে ড্রাগের ডেলিভারি সিস্টেম সেটা হচ্ছে নায়োসোমস। Naiosomes are a novel drug delivery system in which the medication is encapsulated in a vesicle. Naiosomes are very, very small and microscopic in size. Their size lies in nanometric scale. সেই জন্য ওদের নামটা হচ্ছে নায়োসোম। নায়োসোম unilamellar এবং multilamellar হতে পারে। ভেসিকল গুলা, the vesicle is composed by a layer of non-ionic surfactant active particles. Naiosomes are non-ionic surfactant vesicles that can entrap both hydrophilic and lipophilic drugs. আমরা আগেরটা যেটা পড়লাম লাইপোসোমস, ওরা কিন্তু ইদার মানে হাইড্রোফোবিক যদি আমি দেই তাহলে আমার এনক্যাপসুলেটেড যেই জায়গায় হাইড্রোফোবিক সেই জায়গায় দিতে পারি, অথবা হাইড্রোফিলিক হলে আমার ইন বিটুইন দুটা লেয়ার মধ্যে দিতে পারি। কিন্তু নায়োসোমসকে আমরা both types of drug entrap করতে পারবো, hydrophilic and lipophilic. They can prolong the circulation of entrapped drugs. ওদের non-ionic surfactants প্যারামিটার হচ্ছে 40 স্প্যান করতে পারে ওরা 40, 60, 80 এবং টুইনস। আর কমনলি ইউজ যেটা হচ্ছে non-ionic surfactants, 20 ব্যবহার করা হয় সাধারণত। These surfactants can be combined with cholesterol to entrap drug. কোলেস্টেরলের সাথে এটা কম্বাইন করে ভেসিকলের মধ্যে ঢুকাতে পারবো। কিন্তু আমরা যখন লাইপোসোম পড়েছিলাম, লাইপোসোমের কনস্টিটিউশন আমরা বলেই দিয়েছি এগ্লিসিটিন, কোলেস্টেরল এবং ফসফেটিডিল গ্লাইসেরল প্রপোর্শনেটলি মোলার রেশিওতে 0.91 and 0.1, এটা একদম ফিক্সড। কিন্তু এখানে আমরা ক্যান বি মানে কোলেস্টেরল দিয়ে কম্বাইন করতে পারি। ফর্মুলেশন ক্যান বি ফর্মুলেটেড লিপিড লেয়ার বাই হাইড্রো, আচ্ছা বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু এদের ক্যারেক্টারাইজেশন হচ্ছে নায়োসোমস ক্যান বি ক্যারেক্টারাইজড বাই সাইজ ডিস্ট্রিবিউশন স্টাডি, যেমন 100 থেকে 200 ন্যানোমিটার, লার্জ 800 থেকে 900 এবং বি হচ্ছে 2 থেকে 4। ইভ্যালুয়েশন করতে পারি ড্রাগ এন্ট্রাপমেন্ট, এক্সিপিয়েন্সি, ড্রাগ স্টেবিলিটি, ড্রাগ লিকেজ। অ্যাজ ড্রাগ ক্যারিয়ার্স ওদের হচ্ছে হেড পার্ট এবং টেইল পার্ট। হেড পার্টে আমরা ড্রাগ মলিকুলটাকে ইনসার্ট করি, টেইল পার্টে আমরা ফসফোলিপিডটাকে লোড করে দেই। তো আমরা দেখি what are the benefits. Naiosomes are more suitable for parenteral drug delivery. আমরা এটাকে কখনোই মুখে ব্যবহার করি না, খাবার orally এটা parenteral drug delivery সিস্টেমে ব্যবহার করে, ইনজেক্টেবল ফর্মে। কিন্তু আমরা মেইন পয়েন্ট করি, একদমই ক্যালকুলেট করে দেই যে ইট উইল গো টু দ্যাট লিশন, হিসাব করে অ্যাজ এ হোল তা আমরা ব্যবহার করবো না, পরিমাণটা হবে কম। Due to, as compared to liposomes, about 50% of the phospholipids can be replaced with non-ionic surfactants. Due to presence of non-ionic surfactants, there may be improvement in permeation and release of entrap through various barriers of the body and organs, which may improve the targeting efficiency. Okay. Therapeutic যে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? অ্যান্টি ইনফেকটিভস, অ্যান্টি এইচআইভি, অ্যান্টিভাইরাস, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। তারপরে ড্রাগ ডেলিভারি সিস্টেম হচ্ছে মাইক্রোস্ফিয়ার্স। বায়োডিগ্রেডেবল হতে পারে, নন বায়োডিগ্রেডেবল পলিমার্স, এটাকে ব্যবহার করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মাইক্রোস্ফিয়ার্স ইজ ইট microphage separation morphology, which endows it with a controllable variability in degradation rate and also drug interaction. So preparation of microspheres 3টা স্টেপ থাকে, ওটা আমাদের দরকার নাই। আমরা দেখি যে drugs incorporated into microspheres either during their synthesis or after the microsphere is formed. হয়তো আমার আগে তৈরি হয়ে গেছে মাইক্রোস্ফিয়ার, তার ভিতরে আমি ড্রাগকে ইন্টারাপ্ট করতে পারি, অথবা যখন বানানো হচ্ছিল মাইক্রোস্ফিয়ার
তখনই আমি এনক্যাপসুলেট করে দিতে পারি ড্রাগের মলিকিউলটা। High loading can be achieved by in situ loading of drug if drug is insoluble in the liquid. যদি soluble না হয় in situ আমরা এটাকে নেব। So how it works? The mechanism হচ্ছে degradation of control monolithic, degradation of control diffusion, degradation, diffusion of control reservoir system and erodible. So natural polymer এবং আর মানে সিনথেটিক পলিমারের উপর ডিপেন্ড করে এটা বানানো যায়। তো ন্যাচারাল হচ্ছে অ্যালবুমিন, ক্যাসিন, জেলাটিন, পলিস্যাকারাইড। সিনথেটিক পলিমার হচ্ছে পলিস্টার, পলিঅ্যান্ড্রাহাইড্রাইড, মাইক্রোস্ফেয়ার্স এবং আদার বায়োডিগ্রেডেবল। এখন আমরা আসছি ন্যানোপার্টিকেল। Nanoparticles are kind of colloidal particles which are polymetric and submicronic in size. For their delivery, they are generally prepared from compostable synthetic systems. Heavy metals like gold or silica and contrast agents like nanocrystals, medicaments, quantum dots are some variations of substances from which nanoparticles are prepared. তাহলে ন্যানোপার্টিকেল আমরা তৈরিতে ব্যবহার করতে পারি গোল্ড, সিলিকা, কন্ট্রাস্ট এজেন্ট, ন্যানোক্রিস্টালস, মেডিকেমেন্টস, কোয়ান্টাম ডট এবং বিভিন্ন ধরনের সাবস্টেন্সেস ফ্রম আরো অন্যান্য কিছু। এটা হেল্প করে আমাদের ডেলিভার ড্রাগ এজেন্ট এজেন্ট এফিশিয়েন্টলি, bring site specificity, এটা খুব ইম্পর্টেন্ট, এবং the ability to get away from multi drug resistance. Multi drug resistance এই ন্যানোপার্টিকেলের মধ্যে যদি দিয়ে দেয় এটা হবে না। Drugs can be activated at an exact point like antibody on the surface of attaching ligands with the help of nanoparticle systems. Solid lipid SLN সংক্ষেপে solid lipid nanoparticles usually solid at 37 degrees Celsius, which is human physiological temperature. কারণ আমাদের বডি টেম্পারেচার আমরা 37 ডিগ্রি ধরে রাখি, তো এই বডি টেম্পারেচারে আমাদের ন্যানোপার্টিকেল হবে সলিড লিপিড SLN। ও ওই স্টেটে so their radius is less than 500 nanometer and are often introduced as lipospheres or solid lipid nano spheres. এবং এটা formed by combination of fatty acid, glyceride, micromono এবং tri webs. Drugs can be stuffed into a strongly lipophilic matrix এর মধ্যে আমরা দিতে পারি by solid lipid nanoparticle এর মধ্যে। এবং এটা আমরা ব্যবহার করি ড্রাগ ডেলিভারি অফ ক্যান্সার ট্রিটমেন্টে, এখন অনেক ব্যবহার করা হয়, পাশের দেশে তো অনেক। আর এটা আমি দিয়ে দিব কোয়ান্টাম রড আর কোয়ান্টাম ডট, এগুলো আমাদের কেন আমরা তৈরিতে ব্যবহার করি এটা পড়ে নিও, এটা কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্স এর। তারপরে আমি বলি কোয়ান্টাম রড হচ্ছে স্পট আর কোয়ান্টাম ডট হচ্ছে একটু elongated পার্টিকেল, এটা তোমরা দেখে নেও, I don't have time. Nano suspension, these are colloidal dispersion of nano-sized drug particles that are produced by suitable method by suitable stabilizer. Nanoparticles, they are solid colloidal particle size from 1 to 1000 nanometer. Preference size is more less than 200, কিন্তু এখন আরো স্পেসিফিক হয়েছে 100 নানোমিটার। ন্যানো ক্যাপসুল আছে, ন্যানো স্ফিয়ারস আছে, পলিমার আছে, আর কি। এখন আমরা দেখি ন্যানো পার্টিকেলস এর টাইপ দুই ধরনের হয়, ক্যাপসুল টাইপ আর একটা হচ্ছে মনোলিথিক টাইপ। মনোলিথিক টাইপ জাস্ট আমি ড্রাগ পার্টিকেলটা ঢুকাই দিলাম। ক্যাপসুল টাইপ এটা বাইরে একটা লেয়ার থাকবে, মানে এর বাইরে লেয়ার, ভিতরে হচ্ছে আমি ইনসার্ট করে দিই ড্রাগ পার্টিকেলস। এইটা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ন্যানোলাইপোসোমস, পলিমেট্রিক এটসেট্রা এটসেট্রা। ড্রাগ এখানে এনক্যাপসুলেটেড, এটা হাইড্রোফোবিক, এটা দিতে আমরা দেখে নিয়ে ছবিটা। কি কি ধরনের পলিমার্স ইউজ, এটা পলিমিথার, অনেক ধরনের পলিমার্স আছে, এটা দেখে নিও তোমরা। ন্যানোপার্টিকেলস আমরা বানাই হলো ইমালশন অফ পলিমারাইজেশন, কন্টিনিউয়াস অ্যাকুয়াস ফেজ আছে, আর একটা হচ্ছে অর্গানিক ফেজ আছে। ডিনারেশন ন্যাচারাল মলিকুলস ইন অ্যান অয়েল ইমলশন, এটা তো পড়ার দরকার নেই। solvent preparation, drug loading into nanoparticles, drug may be loaded into দুইটা স্টেজে আমরা ড্রাগ লোড করে দিতে পারি। prior to the preparation of nanoparticles, যেমন আমরা মাইক্রোস্ফিয়ারস এর কথা বলেছি সেই রকম, আগে ন্যানোপার্টিকেল বানাবো না, বানানোর সময় ইনসার্ট করে দিব, অথবা বানায় ফেলছি আগে, তার মধ্যে আমি ড্রাগ ইনসার্ট করব। মোডস অফ অ্যাকশন দেখো, ন্যানোপার্টিকেল এবং ড্রাগ, এটা এনক্যাপসুলেট করে ফেললাম, এটা ন্যানোপার্টিকেল উইথ ড্রাগ। এখানে দেখো ন্যানোপার্টিকেলস গেট এন্ডোসাইটোজড বাই দি সেল, সেলের ভিতরে যেভাবে ঢুকে যাচ্ছে, এবং ডিগ্রেডেশন হচ্ছে সেলের ভিতরে। এটা আমরা দিয়ে দিতে পারবো বডিতে, এটা তখন বের হতে পারবে, অথবা আমরা এটা আমরা দিয়ে বানালাম দিলাম,
এবং এটা বডিতে যে এনগালফ হয়ে যেতে মাইক্রোফেজের দ্বারা, তখন এটা ভিতরে ঢুকে যেতে পারে, সেলের ভিতরে এনগালফ হয়ে এবং এখানে যে সে ডিগ্রেড করবে, এখান থেকে ন্যানো পার্টিকেলস গুলো বেরোবে। এটা মিডিয়া হাই physicochemical characterization, particle size, molecular weight, density, crystallinity, surface charge, hydrophobic, এইগুলো আমরা দেখি। Drug release, side by side diffusion cells with artificial or biological membrane, dialysis ব্যাগ থাকে, reverse dialysis, ultracentrifugation, অনেক অনেক কিছু মাধ্যমে এটা ড্রাগ রিলিজ হয়। তো এটা আমাদের মানে এগুলো হচ্ছে প্রসেস, আমাদের জানা দরকার যে ড্রাগ আসলে রিলিজ হয় সেলের ভিতরে যে লিভিং সেল ইনসিটু, এটা বের হতে পারে এবং এটার জন্য অনেকভাবে এটা হতে পারে সাইড বাই সাইড ডিফিউশন সেলস উইথ আর্টিফিশিয়াল বায়োলজিক্যাল মেমব্রেন, ডায়ালাইসিস ব্যাগ লাগে, রিভার্স ডায়ালাইসিস, আল্ট্রাসেন্ট্রিফিউগেশন ইত্যাদি ইত্যাদি। কোথায় কোথায় অ্যাপ্লাই করি? আমি বলেছি যে ন্যানো পার্টিকেল কিন্তু অনেক বহুল বহুল ব্যবহৃত হচ্ছে ওরাল ড্রাগ ডেলিভারি, প্যারেন্টাল ড্রাগ ডেলিভারি, অকিউলার ড্রাগ ডেলিভারি, পালমোনারি ড্রাগ ডেলিভারি, টার্গেটেড ড্রাগ ডেলিভারি, সব জায়গায়। এবং দেখি আমরা ন্যানো সাসপেনশন বা ন্যানো পার্টিকেলস আমরা কোথায় কোথায় কোন কোন ড্রাগ আছে, যেমন পিক্লিটাক্সেল, এটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে, সাইটোকাইন ইনহিবিটর ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, থাইমিসভেক্টসিন এটা ফেজ 1 and 2 ট্রায়ালে, বিউসালফান ফেজ 1, বিউসালফান এটা ড্রাগ হচ্ছে আমরা কনভেনশনালি খুব বেশি ব্যবহার করি আর্থ্রাইটিস পেইনে, বাডিসোনাইড এটা হচ্ছে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে। তারপরে যেটা আমাদের হচ্ছে পালসেটাইল ড্রাগ ডেলিভারি সিস্টেম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইন্টেলিজেন্ট ড্রাগ ডেলিভারি সিস্টেম, PDDS, pulsatile drug delivery system. Pulsatile drug delivery system are gaining importance as a delivery drug at a time and site specific manner. মানে টাইম কোন সময় দরকার এবং কোন জায়গায় দরকার এটা বুঝতে পারে, বুঝেই এটা ডেলিভার হয়, সেই জন্য এটাকে আমরা বলি ইন্টেলিজেন্ট ড্রাগ ডেলিভারি সিস্টেম। যেমন ক্রোনো ফার্মাকোথেরাপি ডিজাইন অ্যাকর্ডিং টু দা সার্কাডিয়ান রিদম অফ দা বডি। বডির সার্কাডিয়ান রিদমের কথা আমরা আগেও বলেছি তোমাকে, যে আমাদের বডি বিভিন্ন হরমোন নিউরো ট্রান্সমিটার, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু টাইমে আমাদের সব হরমোন টাইম হয় না, কেউ কেউ হয়তো রাতের উপর ডিপেন্ড করে নিঃসরণ হয় সকালবেলা, আবার কেউ হয়তো রাতে ডিপ, যেমন গ্রোথ হরমোন এর এর স্পেসিফিক অনসেট অফ রিলিজ হচ্ছে জাস্ট আফটার স্লিপ, মানে ডিপ স্লিপের অনসেটটা শুরু হলো তখন রাত 2টা 3টা সবচেয়ে বেশি হাইয়েস্ট। তো এটা হচ্ছে সার্কাডিয়ান রিদম। তো এটা এই ড্রাগ ডেলিভারি সিস্টেম যে ড্রাগের জন্য বানাবো, ইট ক্যান সেন্স যে এখন এটাকে রিলিজ হতে হবে। ইকো ফ্রেন্ডলি, ইকোলজিক্যালি এটা খুবই এনভায়রনমেন্টের ক্ষতি করে না। ইন্টেলিজেন্ট বিকজ capable of adjusting drug release rates in response to a physiological need. আমরা আসছি এটা বুঝাবো। Time control pulsatile release, internal stimuli induced, thermoresponsive pulsatile, chemical stimuli induced, external stimuli induced, multi particulate pulsatile drug delivery এবং pulsatile release system for vaccine and hormone. এটা দিয়ে শুরু করি ভ্যাকসিন এবং হরমোন প্রোডাক্টস। আমাদের আগে যেটা কনভেনশনাল ছিল ইনসুলিন, আমাদের প্রথম যে ইনসুলিনটা বের হয়েছিল সেটা আমরা নিতাম জাস্ট 20 মিনিটস বিফোর মিল ঠিক করে, দিনে 3বার, সকালবেলা খাই, দুপুরবেলা খাই, রাতের বেলা খাই, আমার হলো ইনসুলিন লাগে। সো আমি সকালে একবার নিই ইনসুলিন, কিন্তু ইনসুলিনটা নিয়ে আমার 20 মিনিটের মধ্যে আমাকে খাবারটা খেতে হয়। তাই জন্য মানে নাস্তা আটা মাখায় পরোটা বানাবো, পরোটা বানায় আর সবজি টবজি করে আমাকে ইনসুলিন নিতে হবে যাতে আমার হাইপো না হয়ে যায়, 20 মিনিটের মধ্যে আমাকে খেতে হবে। এখন এই ড্রাগ ডেলিভারি সিস্টেমটা এতটাই, এখন আমাদের অনেক অনেক ইমপ্রুভড ইনসুলিন ড্রাগ বের হয়েছে। ইনসুলিন আগে কম্বিনেশন অফ ইনসুলিন, যেমন শর্ট অ্যাক্টিং এর সাথে আমরা হ্যাগিডন এনপিএইচ আমরা কম্বাইন করেছে, এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি যে 30-60-30-70 মিক্স করেছি, এবং আমরা সেই ড্রাগটা 3বার না নিয়ে আমরা 1-2বার নিচ্ছি। আমাদের এখন আছে ল্যান্সেট, যেটা হচ্ছে আমি নিতে পারি জাস্ট যখন খুশি তখন 24 আওয়ার্স একবার। সো এখন অনেক ইমপ্রুভ হয়েছে ইনসুলিনের নেবার ব্যাপারে, কিন্তু পিডিডিএস এর মাধ্যমে যদি আমি হরমোন ইনসুলিন নিতে চাই, আমি একবার নিব এবং যখন তখন নিয়ে রাখলাম, এটা ডিপো তৈরি করে রাখলাম আমরা নিচে, এবং
এটা যে ইন্টেলিজেন্ট, আমি ডায়াবেটিক রোগী, আমি সকালে খাই নাই, সকালে খাই নাই, তাহলে এটা নিঃসরণ হবে না। দুপুরবেলা আমি লাঞ্চ একটু বেশি করলাম, তখন এটা সেন্স করবে, ও আচ্ছা, এটা খাবার তো খেয়েছে পেশেন্ট, সে এখন বুঝতে পারবে যে আল্লাহ, আমার তখন নিঃসরণ হতে হবে, কেননা গ্লুকোজ বেশি হয়ে যাবে, হাইপারগ্লাইসিমিয়া হবে, গ্লুকোজ অনেক বেশি রক্তে থাকবে যদি আমি না নিঃসৃত হই, নিঃসরণ না হয়, তখন সে রিলিজ করবে পালসেটাইল, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। তারপরে সে বুঝতে পারবে কখন তার স্টপ হওয়ার কথা। নিয়ারলি ফিজিওলজিক্যালি করে। আমরা জানি ফিজিওলজিক্যাল যে রিলিজ হয় ইনসুলিন, সেটা হচ্ছে দুইটা ফেজে, ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা হচ্ছে খুবই শর্ট, জাস্ট আমি একটা কিছু খেলাম, তারপরে এটা ফার্স্ট ফেজ হলো, কিন্তু তারপরে আমি খাওয়া দাওয়া কন্টিনিউ করছি, 1 ঘন্টা আমি 20 মিনিট লাঞ্চ করলাম বা 25 মিনিট, তো আমার গ্লুকোজ লেভেল বাড়ছে, এবং আমি যদি নন ডায়াবেটিক হই, আমার তো ইনসুলিন নর্মালি নিঃসরণ এটাকে কোপ আপ করছে। কিন্তু আমি যদি ডায়াবেটিক পেশেন্ট হই, আমার যদি ইনসুলিন বাইরে থেকে নিতে হয়, এই পিডিডিএস করবে কি, ও তখন সেন্স করবে, এখন তো 3 থেকে 4 ঘন্টা আমার নিঃসরণ হয়ে লেভেলটাকে গ্লাইসেমিয়াতে রাখতে হবে, মানে নর্মাল রেঞ্জে রাখতে হবে। সো ইট গোজ ফর কিপিং দ্যাট। সো এটা ইন্টেলিজেন্ট ড্রাগ ডেলিভারি, ইট ক্যান সেন্স যে কখন আমার নিঃসরণ হতে পারে। তুমি ভ্যাকসিনও নিয়ে রাখতে পারো, অ্যান্টিবডি ফর্মের দরকার নাই এখন, এটা ওন্ট, এটা ভ্যাকসিন দিয়ে দিলা কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করে নাই, কেননা ওই রোগের প্রকোপ নাই, তখনই অ্যান্টিবডি তৈরি করবে যখন আছে। সো দিস ইজ ইন্টেলিজেন্ট ড্রাগ ডেলিভারি। এক্সটার্নাল স্টিমুলাই, ধরো তোমার এরকম পিডিডি তোমার বাইরে মানে এমন মানে প্রচন্ড গরম, তোমার খুবই আহ বাইরের অ্যাটমসফিয়ারের সাথে তোমার এক্সটার্নালি তোমার কোন একটা প্যারামিটার কি বাইরের গরমের সাথে তুমি ইউ ওয়ান্ট টু টেক, এত গরম লাগছে, জ্বর জ্বর ভাব মনে হচ্ছে তোমার, সো ইউ ক্যান টেক প্যারাসিটামল। আবার ধরো তোমার এত অ্যাসিডিটি হচ্ছে, এমন একটা ওষুধ খেয়ে ফেলছো যেটা খাওয়ার পর পুরো তোমার হাইপার অ্যাসিডিটি হচ্ছে, সো এটা নিশ্চয় বুঝতে পারে যে স্টমাকে হাইপার অ্যাসিডিটি হচ্ছে ডিউ টু দ্য ড্রাগ ইউ হ্যাভ টেকেন, তখন তোমার এটা নিঃসরণ হবে, যাতে সে নিউট্রালাইজ করতে পারে ড্রাগটাকে। সো ইট ইজ ইন্টেলিজেন্ট ড্রাগ ডেলিভারি সিস্টেম। So time dependent release হতে পারে, delivery system provided with erodible coating layers, এই যে erodible coating, একটা বাইরে একটা coating থাকতে হবে, এখানে আমি ড্রাগটা দিলাম। আর হতে পারে যে কোটিং ফোটিং নাই, বাইরে একটা লেয়ার আছে আর তার ভিতরে আমি ড্রাগটা দিলাম, এগুলো মানে মোটামুটি একই রকম সিস্টেমে দে আর মেড অফ। ইন্টারনাল স্টিমুলাস ইনডিউস, টেম্পারেচার ইনডিউস পালসেটাইল রিলিজ হতে পারে, ইনফ্লামেশন ইনডিউস, তোমার ইনফ্লামেশন মানে ইনফ্লামেটরি প্রসেস, তোমার হচ্ছে নিউমোনিয়া, লাং এর ইনফ্লামেশন, দেন ইট ক্যান সেন্স যে আমার অ্যান্টিবায়োটিক দিচ্ছ, পালসিটাইটিস হতে পারে। পিএইচ সেন্সিটিভ ড্রাগ ডেলিভারি সিস্টেম, পিএইচ যদি বেড়ে যায় তোমার বা পিএইচ কমে যায়, হাই অ্যাসিড নিঃসরণ হচ্ছে, তখন এটা বুঝতে পারে। গ্লুকোজ রেসপন্সিভ, ইনসুলিন রিলিজ অলরেডি বলেছি। তারপরে এক্সটার্নালি যেমন ম্যাগনেটিক ইনডিউস রিলিজ, আল্ট্রাসাউন্ড ইনডিউস রিলিজ, ইলেকট্রিক্যাল লাইট ইনডিউস রিলিজ, multi-drug resistant drug delivery system, reservoir systems with rupturable polymeric coatings, reservoir system with soluble or erodible polymers, floating multi-particulate system. PDDS for vaccine and hormone, এটা অলরেডি আমি বলেছি। এটা অ্যাডভান্টেজ কি? এক্সটার্নাল ডে টাইম or নাইট টাইম অ্যাক্টিভিটি, যখন প্রয়োজন তখন দিতে পারে। রিডিউস ডোজ সাইজ, ডোসেস ফ্রিকোয়েন্সি, বেশি অনেকবার নেওয়া লাগছে না, একবার নিলাম 7 দিনও হয়তো আমি চলে যেতে পারবো, বিশেষ করে ইনসুলিনের বেলায় হতে পারে। Drug targeting to specific size, drug loss is prevented by extensive fast-pass metabolism, predictable, reproducible, and short gastric residence time, less intra-person variability, improved bioavailability, stability, patient comfort and compliance, reduced adverse effects, limited risk, and local irritation. আচ্ছা, এগুলো তো ভালো ভালো কথা আমি বললাম, but there are too many disadvantages, যেমন lack of manufacturing reproducibility and efficacy, ম্যানুফ্যাকচারিং রিপ্রডিউসিবিলিটির অভাব, এফিকেসির অভাব, লার্জ নাম্বার অফ প্রসেস ভ্যারিয়েবলস, এত ভালো ভালো কথা বললাম কিন্তু কত ডিসঅ্যাডভান্টেজ, মাল্টিপল ফর্মুলেশন স্টেপস লাগে, হাইয়ার কস্ট অফ প্রোডাকশন, ফলে
কস্ট ইফেক্টিভ তুমি করতে পারছো না ড্রাগটাকে। পিডিডিএস তুমি বলছি কিন্তু এটা তৈরি করতে যতটা এফোর্ট দিতে হয়, যত কিছু তোমার ভ্যারিয়েবলস কে মেইনটেইন করে এটা একটা স্ট্যান্ডার্ড ড্রাগে পরিণত করবা, তত কিন্তু তোমার অনেক খরচ। দেন এটা কস্ট ইফেক্টিভ হবে না, হাই কস্ট। নিড ফর অ্যাডভান্স টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি লাগবে, হাই, এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন, কে চালাবে এত অনেক কষ্ট সিস্টেম, অনেক কষ্টের সিস্টেম, কোটি কোটি টাকা ব্যয় তুমি আনলা, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন, কে এটাকে চালনা করবে, কে এটাকে পরিচালনা করবে, স্টিল উই আর ল্যাগ বিহাইন্ড। এই জিনিসগুলো আমাদের জন্য সমস্যা স্টিল। কিন্তু বাট উন্নত দেশে দে আর ট্রাইং ফর দ্যাট দ্য বেস্ট, কিন্তু পিডিডিএস আমাদের দেশে আসতে অনেক দেরি হবে আই গ্যাস। এবং কোথায় আমরা ব্যবহার করতে পারি? কমার্শিয়াল প্রোডাক্ট যেমন অ্যামক্সিসিলিন অ্যান্টিবায়োটিক, ওই যে বললাম যে ইনফেকশন ইনফ্ল্যামেটরি প্রসেস তুমি দিতে পারো। থাওফাইলিন, এটা জান্থিন ডেরিভেটিভ। থেওফাইলিন আমরা ক্যাফিন এই টাইপের ড্রাগ দিতে পারি। ভেরাপ্রামিল, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইন হাইপারটেনশনে, এবং অক্সিমরফন, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। সো এটা হচ্ছে যে কথা আমি বলছি সেটাই আমি এখানে লিখছি, যে এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যদি হয়, ডিজাইন প্যারামিটারস এর হার্ডলটা যদি আমরা অতিক্রম করতে পারি, মানুষকে যদি ট্রেন্ড আপ করতে পারি, মানুষকে বিদেশে পাঠালাম, ইউএসএ পাঠালাম, কানাডা পাঠালাম, লোকদেরকে যে শিখে আসো ইয়াং চ্যাপ তোমরা, আর আসলো না, থেকে গেল এসব দেশে। দিজ আর দ্য হার্ডলস, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে আমাদের আরো অনেক লাগবে টাইম। সো দ্যাটস দ্য এন্ড অফ মাই টক। তোমাদের আরেকটা অনলাইনে ক্লাস নিতে হবে আমার, বুঝছো? কবে পারবা? কালকে পারবা? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি স্টপ করছি শেয়ারটা এখন। আগামীকাল কি পারবা? ম্যাম আগামীকাল